আজ 26শে সেপ্টেম্বর শুক্রবার দেখে নিন আজকের বাছাই করা 18টি গুরুত্বপূর্ণ খবর। শুরুতেই হেডলাইন্স। দুর্গাপূজায় পুলিশের শাড়ি বিতরণ নিয়ে বিস্ফোরক শুভেন্দু। আগে এত পাস, তাহলে এখন এত কম কেন? টেটের ফল নিয়ে নতুন প্রশ্ন তুললেন কেন্দ্রীয় মন্ত্রী। দুয়ারে সেলিব্রিটি বিধায়ক, কাছের মানুষ হয়ে ঘরে ঘরে পুজোর উপহার দিলেন কাঞ্চন মল্লিক। কিভাবে এই রায়? কারণ খুঁজতে হবে। চন্দ্রনাথের জামিন নিয়ে সুকান্ত, প্রশ্ন টেট পাশের হার নিয়েও। শিব সেজে চুরি করতে গিয়ে হাতে নাতে পাকড়াও, ধরা পড়ার পর বলল খাওয়ার টাকা ছিল না। ট্রোলারদের এবার ফোন করলেন কুণাল ঘোষ, গালমন্দ করা ভক্তের ঢিকুচি কুষ্টি ফাঁস হতেই আকাশ থেকে পড়লেন তিনি। বৈশাখীকে সঙ্গে নিয়ে অভিষেকের সঙ্গে বৈঠক শোভনের, পুজো মিটলেই তৃণমূলে আবার ফেরার জল্পনা। লন্ডনেও জল জমলে 10 দিন থাকে, আমরা মৃত্যু নিয়ে রাজনীতি করি না, সুরুচি সংঘের পুজো উদ্বোধনে মন্তব্য মমতার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার আসছে বিস্তারিত সংবাদে। দুর্গাপূজায় পুলিশের শাড়ি বিতরণ নিয়ে বিস্ফোরক শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গের বিরোধী দলের নেতা। দুর্গাপুজোর শাড়ি বিতরণ নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল কংগ্রেসকে তীব্র কটাক্ষ করেছেন। তিনি এক্স হ্যান্ডেলে ভবানীপুরের একটি ভিডিও পোস্ট করেন, যেখানে কলকাতা পুলিশ ওয়েলফেয়ার বোর্ডের সমন্বয় শান্তনু সিনহা বিশ্বাস শাড়ি বিতরণের সময় বলেছেন দিদি দিয়েছেন। শুভেন্দু অভিযোগ করেন পুলিশ তৃণমূলের ক্যাডারে পরিণত হয়েছে এবং তৃণমূলের ক্ষমতা ধরে রাখার জন্য পুলিশ কর্তারা দলীয় নেতাদের চেয়েও বেশি সক্রিয়। তিনি দাবি করেন পুলিশ ছাড়া তৃণমূলের অস্তিত্ব থাকতো না। শুভেন্দু 2026-এ ভবানীপুরকে দ্বিতীয় নন্দীগ্রাম করার হুঁশিয়ারি দেন। তিনি পুলিশকে তৃণমূলের হাতের পুতুল বলে সমালোচনা করেন এবং পূর্বে শান্তনু সিনহার চাকরির মেয়াদ বৃদ্ধি ও পদোন্নতিকে অবৈধ বলে অভিযোগ তুলেছিলেন। 2 বছরের মধ্যে দুর্গা অঙ্গন তৈরি করব, আলিপুর বডিগার্ড লাইন্সের পুজো উদ্বোধনে ফের ঘোষণা মমতার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার আলিপুর বডিগার্ড লাইন্সের দুর্গাপুজো উদ্বোধন করে ঘোষণা করেন আগামী 2 বছরের মধ্যে নিউ টাউনের ইকো পার্কের কাছে রামকৃষ্ণ মিশনের পাশে দুর্গা অঙ্গন তৈরি হবে। জমি নির্বাচন ও মন্ত্রিসভার অনুমোদন হয়ে গেছে, ট্রাস্ট গঠনও সম্পন্ন। হিটকো দরপত্র ডেকে কাজ শুরু করেছে। এই অঙ্গন জগন্নাথ ধামের মতো বিশ্বসেরা হবে এবং সারা বছর দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। মমতা এই পূজার প্রশংসা করে বলেন, দীঘার জগন্নাথ মন্দিরের আদলে তৈরি এই মণ্ডপ এই বছরের সেরা। তিনি পুলিশ কর্মীদের দায়িত্ব পালনের ভূমিকারও প্রশংসা করেন। এছাড়া বাংলা ভাষার অপমান নিয়ে সরব হয়ে তিনি বলেন, তিনি সব ধর্ম ও ভাষাকে সম্মান করেন এবং বাংলা সহ হিন্দি, কুরুক, অলচিকি, রাজবংশী, কামতাপুরী সহ বিভিন্ন ভাষাকে স্বীকৃতি দিয়েছেন, যা বাংলার মানবিকতা ও সর্বধর্ম সমন্বয়ের প্রতীক। দুয়ারে সেলিব্রিটি বিধায়ক, কাছের মানুষ হয়ে ঘরে ঘরে পুজোর উপহার দিলেন কাঞ্চন মল্লিক। উত্তরপাড়ার তৃণমূল বিধায়ক কাঞ্চন মল্লিক, যিনি বিতর্ক ও দলীয় বিরোধিতার মুখে থাকলেও দুর্গাপুজোর আগে কন্যাগড়ে বাড়ি বাড়ি সাধারণ মানুষের হাতে নতুন বস্ত্র তুলে দিয়ে কাছের মানুষ হয়ে উঠেছেন। এই উদ্যোগে এলাকাবাসী খুশি এবং তিনি নিজেও আনন্দ ভাগ করে নিতে পেরে সন্তুষ্ট। কাঞ্চন বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তিনি সারা বছর মানুষের পাশে থাকার চেষ্টা করেন। পুজোর সময় নতুন জামা কাপড়ের আকাঙ্ক্ষা অনেকের থাকলেও আর্থিক সামর্থ্য না থাকায় তা পূরণ হয় না, তাই তিনি ঘরে ঘরে পৌঁছে এই উপহার দিয়েছেন। এলাকাবাসী এই উদ্যোগে প্রশংসা করেছেন, জানিয়েছেন পুজোর আগে নতুন বস্ত্র পেয়ে সকলে খুশি। কাঞ্চনের এই কাজকে সাধুবাদ জানিয়ে বাসিন্দারা বললেন, বিধায়কের এই পদক্ষেপ সকলের পুজোর আনন্দ বাড়িয়েছে। শিব সেজে চুরি করতে গিয়ে হাতে নাতে পাকড়াও, ধরা পড়ার পর বলল খাওয়ার টাকা ছিল না। পুজোর মুখে আরামবাগ পৌরসভার 4 নম্বর ওয়ার্ডের আর্ধপাড়ার শিবের বেশে এক চোর বাড়িতে ঢুকে চুরির চেষ্টা করে। বৃহস্পতিবার দুপুরে ঘটনাটি ঘটে। স্থানীয় বাসিন্দারা চোরকে হাতে নাতে ধরে ফেলে এবং তাকে উত্তম মধ্যম দেয়। খবর পেয়ে আরামবাগ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে চোরকে আটক করে থানায় নিয়ে যান। জিজ্ঞাসাবাদে জানা যায়, সে খাওয়া দাওয়ার টাকার অভাবে চুরি করছিল। চুরি যাওয়া টাকা উদ্ধার করে পরিবারের হাতে ফিরিয়ে দেওয়া হয়েছে। ওই বাড়ির এক মহিলা জানান, তিনি বাজারে গিয়েছিলেন, ফিরে এসে চোরকে দেখে চিৎকার করেন। তার চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে এসে চোরকে ধরে ফেলে। ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে এবং বাসিন্দারা নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছেন। পুলিশ এখন তদন্ত করছে চোরের সঙ্গে অন্য কোনো চক্রের যোগসূত্র আছে কিনা। চেতলা অগ্রণীর পুজো মণ্ডপে আগুন, দর্শকদের জন্য বন্ধ প্রবেশ। পুজোর মুখে দক্ষিণ কলকাতার চেতলা অগ্রণীর পুজো মণ্ডপে বৃহস্পতিবার দুপুর 2:30 নাগাদ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মণ্ডপের ওপরের অংশে লাগা আগুন প্যান্ডেলের আগুন নেভানোর যন্ত্র দিয়ে নিয়ন্ত্রণে আনা হয়। দমকলের 2টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছলেও তার আগেই আগুন নিভে যায়। সুরক্ষার কারণে পুজো কর্মকর্তারা সেদিনের জন্য মণ্ডপ বন্ধ রাখেন এবং পুলিশ ব্যারিকেড লাগানো হয়। ক্লাব কর্তৃপক্ষ জানায়, টেকনিক্যাল ত্রুটির কারণে এই ঘটনা ঘটতে পারে। মণ্ডপের বাইরে ফ্লেক্সে দুঃখ প্রকাশ করা হয়, তবে কারণ উল্লেখ করা হয়নি। ভক্তদের জন্য মণ্ডপ কবে খুলবে তা শীঘ্র জানানো হবে। এদিকে একই দিনে তৃতীয়ায় আনোয়ার শাহ রোডের একটি হোটেলের ছাদে আগুন লাগে। দমকলের 3টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায়। হোটেলের নিচের আবাসিক ফ্ল্যাট থেকে লোকজনকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়। আগুনের কারণ এখনো স্পষ্ট নয়।
লন্ডনেও জল জমলে 10 দিন থাকে। আমরা মৃত্যু নিয়ে রাজনীতি করি না। সুরুচি সংঘের পুজো উদ্বোধনে মন্তব্য মমতার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহালয়ার আগের দিন দুর্গাপুজোর উদ্বোধন শুরু করেছেন। শুক্রবার তিনি দক্ষিণ কলকাতায় সুরুচি সংঘ সহ বেশ কিছু পুজো উদ্বোধন করেন। সোমবার রাতের বৃষ্টির দুর্যোগ, মঙ্গলবারের জল দুর্ভোগ এবং বিদ্যুৎ পৃষ্ঠ নিয়ে মন্তব্য করেন তিনি। মমতা বলেন, 300 মিমি বৃষ্টি ও ভরা কাতারের কারণে জল বেরিয়ে যাওয়ার পথ ছিল না। তিনি ফারাক্কা, ডিভিসি এবং মাইথনের ড্রেজিং না হওয়ার জন্য কেন্দ্রকে দায়ী করেন এবং বিকল্প ব্যবস্থার কথা বলেন। তিনি মৃত্যু নিয়ে রাজনীতির অভিযোগ অস্বীকার করে বলেন, বাংলায় 5.5 লক্ষ পুকুর কাটা হয়েছে। মৃতদের পরিবারকে 2 লক্ষ টাকা ও একজনকে চাকরির প্রতিশ্রুতি দেন এবং সিইএসসিকে 5 লক্ষ টাকা দেওয়ার অনুরোধ করেন। তবে স্বজনহারা পরিবারগুলো জানায়, অর্থ বা চাকরি তাদের ক্ষতিপূরণ করতে পারবে না। বৈশাখীকে সঙ্গে নিয়ে অভিষেকের সঙ্গে বৈঠক শোভনের। পুজো মিটলেই তৃণমূলে আবার ফেরার জল্পনা। দুর্গাপূজার পর তৃণমূল কংগ্রেসে ফিরছেন কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়। চতুর্থীর দিন তিনি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দীর্ঘ বৈঠক করেছেন, যেখানে তার বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায় উপস্থিত ছিলেন। শোভন এবিপি আনন্দকে জানান, অভিষেকের সঙ্গে বহু বিষয়ে আলোচনা ও মত বিনিময় হয়েছে এবং তিনি মুগ্ধ। তিনি দলের কাজে সক্রিয়ভাবে অংশ নিতে আগ্রহী এবং দল যেভাবে কাজ দেবে তিনি সেভাবে কাজ করতে প্রস্তুত। এর আগে শোভন তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন, কিন্তু অল্প সময়ের মধ্যে গেরুয়া শিবির থেকে সরে দাঁড়ান। গত কয়েক বছরে তিনি তৃণমূলের বিরুদ্ধে প্রকাশ্যে মুখ খোলেননি। গত বছর ভ্রাতৃদ্বিতীয়ার মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ফোঁটা নিতে গিয়েছিলেন। এবার অভিষেকের সঙ্গে বৈঠকের পর তিনি দলে ফিরে সক্রিয় ভূমিকা নিতে চান। পুজো উদ্বোধনে বৃহস্পতিবার রাতেই কলকাতায় এসেছেন অমিত শাহ। সফরসূচিতে বারবার পরিবর্তন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দুর্গাপুজোর উদ্বোধনের জন্য বৃহস্পতিবার রাতে কলকাতায় পৌঁছেছেন। শুক্রবার তিনি 2টি পুজোর উদ্বোধন করবেন, উত্তর কলকাতার সন্তোষ মিত্র স্কোয়ার এবং বিধাননগরের ইজেট সিসিতে। প্রাথমিকভাবে দক্ষিণ কলকাতার সেবক সংঘের পুজোয় যাওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে তা বাতিল হয় এবং তিনি কালীঘাট মন্দিরে পুজো দেবেন। সন্তোষ মিত্র স্কোয়ারের সকাল 11টায় পৌঁছে ফিতে কাটা, পুষ্পার্ঘ্য নিবেদন, প্রদীপ প্রজ্বলন এবং সংক্ষিপ্ত ভাষণের পর 15 থেকে 20 মিনিটে কর্মসূচি শেষ করবেন। এরপর কালীঘাট মন্দিরে পুজো দিয়ে ইজেট সিসিতে যাবেন, যেখানে একটি 5 মিনিটের নৃত্যানুষ্ঠান সহ অনুরূপ কর্মসূচি থাকবে। শাহের সফরসূচিতে বারবার পরিবর্তন হয়েছে এবং তিনি রাজ্য বিজেপি নেতাদের সঙ্গে বৈঠক করবেন কিনা তা স্পষ্ট নয়। তবে শ্রমিক ভট্টাচার্য, শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদার তার সঙ্গে থাকবেন। সুদের টাকা না দেওয়ায় বাড়ি ভাঙচুরের অভিযোগ, ঘরছাড়া দম্পতি। হাওড়ার জগৎবল্লভপুরের রংমহল এলাকায় সুদের টাকা ফেরত দিতে না পারায় লিপিকা সাঁতরা নামে এক মহিলার বাড়ি ভাঙচুর ও সর্বস্ব লুঠের ঘটনা ঘটেছে। ব্যবসার জন্য সুদের টাকা ধার নিয়েছিলেন লিপিকা, কিন্তু ব্যবসা বন্ধ হয়ে যাওয়ায় টাকা ফেরত দিতে পারেননি। এরপর এলাকার মহিলারা তাকে মানসিক এবং শারীরিক অত্যাচার শুরু করেন এবং কিডনি বিক্রির জন্য চাপ দেন। লিপিকা প্রথমে রাজি হলেও পরে পরিবারের কথা ভেবে সিদ্ধান্ত বদলান। ফলে তাকে বাড়ি থেকে বের করে তালা দেওয়া হয়। প্রায় 6 মাস ধরে তিনি স্বামী এবং 2 সন্তান নিয়ে এলাকা ছেড়ে বাড়ি ভাড়াতে থাকছিলেন। বুধবার এলাকার কয়েকজন মহিলা তার বাড়ি ভাঙচুর করে টিভি, আলমারি, পাখা সহ যাবতীয় জিনিস লুট করে নেয়। লিপিকা জগৎবল্লভপুর থানায় অভিযোগ দায়ের করেছেন, তবে গ্রামের মহিলারা ঘটনা অস্বীকার করেছেন। আগে এত পাস, তাহলে এখন এত কম কেন? টেটের ফল নিয়ে প্রশ্ন তুললেন কেন্দ্রীয় মন্ত্রী। পুজোর আগে 2023 সালে টেট পরীক্ষার ফল প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। একই দিনে 2022 সালের টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীরা চাকরির দাবিতে পথে নামেন। কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার 2023 সালের টেটে মাত্র 2.47% পাশের হার নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি জানান, 2022 সালে 57,000 প্রার্থী পাশ করলেও 2023 সালে মাত্র 6,754 জন উত্তীর্ণ হয়েছেন, যেখানে মোট প্রার্থী ছিল 63,754 জন। তিনি প্রশ্ন করেন, আগে বেশি পাশের হার ছিল, এখন কম কেন? সরকার কি বেকার যুবকদের চাকরি দিতে চায় না, নাকি আগে ফলাফলে জল মেশানো হতো? তৃণমূলের জয়প্রকাশ মজুমদার পাল্টা জবাবে সুকান্তর মন্তব্যকে অবৈজ্ঞানিক ও অবাস্তব বলে কটাক্ষ করেন। তিনি বলেন, শতাংশের তুলনা করে ফল প্রকাশ হয় না এবং এই মন্তব্য উদ্দেশ্য প্রণোদিত হতে পারে। বাম কংগ্রেসের সঙ্গে জোট হলে কোথায় কোথায় আসন চাই, খোলসা করে দিলেন নওশাদ। আইএসএফ নেতা নওশাদ সিদ্দিকী বামফ্রন্টকে চিঠি দিয়ে বিজেপি ও তৃণমূল বিরোধী জোটের প্রস্তাব দিয়েছেন। পুজোর পর 2 পক্ষের আলোচনার কথা রয়েছে। নওশাদ চান কংগ্রেস সহ সব ধর্মনিরপেক্ষ দল একজোট হয়ে বিজেপি ও তৃণমূলকে পরাজিত করুক। তিনি কটাক্ষ করে বলেন, গত বিধানসভা নির্বাচনে কংগ্রেস তাদের অচ্ছুত মনে করেছিল, তবে এবার তা হবে না বলে আশা প্রকাশ করেন। তিনি সিপিএমকে উদ্দেশ্য করে বলেন, ফেসবুক হাওয়ায় দল চালিয়ে আসন দাবি করা যায় না। নওশাদ রাহুল গান্ধীকে বাংলায় এসে তৃণমূলের ভোট চুক্তি এক্সপোজ করার আহ্বান জানান। তিনি জানান, মুর্শিদাবাদ, মালদহ, দিনাজপুর ও হাওড়ার আইএসএফ এর সংগঠন শক্তিশালী হয়েছে এবং কলকাতায় 1-2টি জায়গায় বুথ স্তরের সংগঠন তৈরি হয়েছে। তিনি স্পষ্ট করেন, যেখানে বুথ স্তরের সংগঠন আছে সেখানেই তারা আসন চাইবেন। বামফ্রন্ট এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেনি।
সারাক্ষণ নিউজ চ্যানেলগুলো দেখে সময় নষ্ট না করে এই ভিডিওগুলোতেই দেখে নিন সারা দিনের সমস্ত গুরুত্বপূর্ণ খবরগুলো। তাই যখনই এই রকম থাম্বনেল দেখবেন তখনই ক্লিক করে দেখে নেবেন। স্টেশনের অবস্থা দেখে রেল কর্মীদেরই ধমক দিলেন শান্তনু ঠাকুর। পুজোর মুখে বনগাঁ স্টেশনের অবস্থা দেখে বিরক্ত হয়ে কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর রেল কর্মীদের ধমক দেন। বৃহস্পতিবার স্বচ্ছতাই সেবা কর্মসূচির অংশ হিসেবে তিনি বনগাঁ স্টেশনে ঝাঁটা হাতে পরিষ্কার পরিচ্ছন্নতায় অংশ নেন। তবে স্টেশনের চরম অব্যবস্থা দেখে তিনি বলেন এটি মিসম্যানেজমেন্টের ফল। অন্যদিকে শান্তনু ঠাকুরের আগমনের আগে তৃণমূল অবস্থান কর্মসূচি নেয়। বনগাঁ পুরসভার কাউন্সিলর শর্মিলা দাস বৈরাগী দাবি করেন স্টেশন সংস্কারের নামে ধ্বংসস্তূপ তৈরি হয়েছে, যা পুজোর সময় দর্শনার্থীদের অসুবিধায় ফেলবে। তিনি রেল কলোনির জন্য আন্ডারপাসের দাবিও তোলেন। তৃণমূলের অভিযোগ শান্তনু ঝাড় দেওয়ার পরিবর্তে নিজের কাজ করুন। জবাবে শান্তনু বলেন স্টেশনের স্কেলেটর কি পুরসভা তৈরি করেছে। তিনি তৃণমূলের সমালোচনাকে চোখে কালো চশমা পরার সঙ্গে তুলনা করেন। ট্রোলারদের এবার ফোন করলেন কুণাল ঘোষ। গালমন্দ করা ভক্তদের ঠিকুচি কুষ্টি ফাঁস হতেই আকাশ থেকে পড়লেন তিনি। পুজোর মুখে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ ফেসবুকে তার পোস্টে গালিগালাজ ও কুৎসা করা ট্রোলারদের খুঁজে বের করে সরাসরি ফোন করে পুজোর শুভেচ্ছা জানাচ্ছেন। তিনি এক্স হ্যান্ডেলে এমন একটি কথোপকথনের অংশ শেয়ার করেছেন যেখানে তিনি ডেবরার চন্দন দেকে ফোন করে তার ব্যক্তিগত তথ্য, ঠিকানা, বাবার নাম উল্লেখ করে কথা বলেন। ফোন পেয়ে চন্দন বিস্মিত হন। কুণাল বলেন, পৃথিবীটা ছোট, যারা আমাকে অ্যাটাক করে তাদের খুঁজে বের করবো না, এটা ভেবার কারণ নেই। তবে তিনি সহনশীলতার বার্তা দিয়ে জানান বিরোধিতা করলেও তিনি স্পোর্টিং ভাবে নেন এবং ট্রোলারদের সঙ্গে আলাপের ইচ্ছে রাখেন, কারণ অনেকেই ভুল ধারণা থেকে কুৎসা করেন। পুজোর শুভেচ্ছা জানিয়ে তিনি বেলদায় দেখা করার ইচ্ছেও প্রকাশ করেন। এই অভিনব উদ্যোগ সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। ইরাকে বন্দী বাংলার 12 পরিযায়ী শ্রমিক, দিল্লি তৎপরতায় শুরু ফেরানোর প্রক্রিয়া। ইরাকে কাজে গিয়ে বাংলার 12 জন পরিযায়ী শ্রমিক বন্দী অবস্থায় আটকে পড়েছেন। তাদের অভিযোগ ভিসার মেয়াদ শেষ হলেও দেশে ফেরার অনুমতি দেওয়া হচ্ছে না। খাওয়ার সমস্যা, চিকিৎসার অভাব এবং কয়েক মাসের বকেয়া মাইনে না পাওয়ায় অভিযোগ তুলে তারা সামাজিক মাধ্যমে ভিডিও পোস্ট করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপ কামনা করেন। এই 12 জনের মধ্যে নামখানার 8 জন, কাকদ্বীপ ও উস্তির 1 জন করে এবং পূর্ব মেদিনীপুরের 2 জন রয়েছেন। পরিবারের সদস্যরা স্থানীয় প্রশাসনের দ্বারস্থ হলে সুন্দরবন পুলিশ জেলা বিদেশ মন্ত্রকের সঙ্গে যোগাযোগ করে। ভারতীয় দূতাবাস তৎপর হয়ে শ্রমিকদের সঙ্গে যোগাযোগ করে এবং তাদের ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু করে। শ্রমিকরা জানিয়েছেন দূতাবাসের আধিকারিকরা তাদের সঙ্গে কথা বলেছেন এবং আগামী 7 থেকে 10 দিনের মধ্যে তারা দেশে ফিরবেন। এজেন্সি তাদের পাওনা মেটানোর প্রতিশ্রুতিও দিয়েছে। তবে পরিবারগুলো এখনো পুরোপুরি স্বস্তিতে নেই।